আপনাকে কিন্তু অনেক মিষ্টি লাগছে। আপনারটাও তো দিন গেছে, আমারটাও দিন সিয়ারা গেলে হলো ফোন না ভালো হলো না। ভালো লাগে তো বলবো। আসলে এত মানুষ দেখে আমার মেয়ে একদম ঘাবড়াই গেছে, ও একদমই খুব ডিস্টার্ব ফিল করছে এই প্রোগ্রামে। ওরে হ্যাঁ নিয়ে বলো। যাই হোক, আমি হচ্ছে মানে ব্লগার, আমি ঘরের কোনায় বসে ভয়েস ওভার দিই। আমি এত মানুষের মধ্যে কিছু বলার মতন মানে সাহস নাই, আর আমি কি বলবো আমি জানি না। আপনাদের এত ভালোবাসাতে আমি খুবই মুগ্ধ। আর বগুড়াতে যে আপনারা আমাদেরকে ডেকেছেন ভাইয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদেরকে এত মানে আমাদেরকে যে ভাবেন বা কিছু মনে করেন, ইন্সপিরেশন যেটা বললেন যে আমি ইন্সপায়ার করি মেয়েদেরকে, এটা শুনে ভালো লাগলো যে আসলে আমি হয়তো কিছু করতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ। জোরে করো তালি। সবাই ভিডিও করছে, তালি কে দেবে? জোরে করো তালি। এইটা তো সত্যি ভাইয়া যে আমি মানে ঘরের কোনায় বসে ভয়েস ওভার করি। আমি কি এখানে কিছু বলতে পারবো? সবাইকে ঘর থেকে বের করে দিয়ে আমি ভয়েস ওভার করি, যে কেউ যাতে আমার কথা শুনতে না পাই। তাছাড়া আমি ফিলিংস নিয়ে কথা বলতে পারি না, কারোর সামনে বলতে পারি না। আমার প্রত্যেকটা ভিডিও ভয়েস ওভারের, কোনো ডিরেক্ট ভিডিও নাই যে ভয়েস ডিরেক্টলি দিয়ে ভিডিও মেক করে, এরকম কিন্তু একটা নাই খুব একটা। তো যাই হোক, তুমি কিছু বলবা? আপু, আমি আপনাকে আরেকটু, যেহেতু আপনি সবার ইন্সপিরেশন, এখানে আসলে আমি আপনাকে একটু ইন্সপায়ার করি। সামনে যারা বসে আছে ভেবে নেন তারা আপনার হিডেন অডিয়েন্স। সামনে চোখ বন্ধ করে চিন্তা করেন যে আপনার এই ভিডিও সবাই দেখছে। এভাবে একটু আমাদেরকে কিছু, সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু মোটিভেট করেন। আমরা ঘরে বসে না থেকে কিছু একটা করি, সেটা হোক সেলাই কাজ বা ব্লগিং। বাইরে যে কাজ করতে হবে এটার কোনো মানে নেই, ঘরে বসে আমরা কিছু করতে পারি। আর আমি কিন্তু মাটির ঘরের একটা মেয়ে। অনেকে মাটির ঘর বলাটাকে নেগেটিভলি নেয়, যে এই মেয়েটা হয়তো বা ইমোশন দিয়ে উঠে আসছে, কিন্তু না, আমি তো মাটির ঘরতে শুরু করেছিলাম না। আমি আমার হাজবেন্ডের হাত ধরে এই লাইফস্টাইলটা শুরু করেছিলাম, যে আমি কি করি, আমি কোথায় যাই, এরকম। কিন্তু মাটির ঘরের মেয়েও যে এইখানে এসছে, এটা কিন্তু আমার জন্য অনেক বিশাল একটা ব্যাপার। তাই আমি মনে করি এখানে সবাই খুব স্ট্যান্ডার্ড ফ্যামিলির, বেশিরভাগই সবাই। তো আমি যেখানে মাটির ঘরের মেয়ে দাঁড়াতে পারছি, আর আপনারা মানে খুবই সহজে আপনাদের জীবনটাকে কিন্তু আরো উন্নতির দিকে যাইতে পারবেন। তো বসে না থেকে আমরা, আমার কোনো ভালো দিক হোক, আরো যেসব ব্লগাররা আছে তাদের কোনো ভালো দিক হোক, প্রত্যেকটা ভালো দিক নিয়ে আপনারা কিন্তু সামনে আগে যেতে পারবেন। সবার মধ্যে একটা করে কিন্তু গুণ আছে। আমার মধ্যে যে সব ভালো গুণ এমন না, আমিও আমার মতো খারাপ গুণ আছে। আবার আসলে আমি ইন্সপায়ার হয়েছি আমার হাজবেন্ডের কাছ থেকে। ও না থাকলে আমি সব কিছুই করতে পারতাম না, না ব্লগিং, না ঘোরাফেরা, না এই বিলাসবহুল জীবনযাত্রা, কোনো কিছুই না। তো আমার মনে হয় জীবন সাথী যদি ভালো হয়, সারা দুনিয়ায় ওলট পালট হইলেও আমি ভালো থাকবো। মানে সে আমার পাশে থাকবে, দুনিয়ার মানুষ যদি এদিক সেদিক হয় তাও আমি ভালো থাকবো, সুখে থাকবো। তো আমিও সেটাই। আগে আমার ফ্যামিলির মানুষজন সবাই নেগেটিভ চিন্তা ভাবনা করতো, বাট এখন সবাই পজিটিভ। আর আমি অনেক ভালো তাদের কাছে, একটা ভালো বউ। তবে প্রথমে ভালো বউ হতে পারিনি, এখন আমি পারফেক্ট ভালো বউ, একজন ভালো মা, ভালো বউ, ভালো সবাই জোরে করো তালি, ভালো স্ত্রী। স্পেশালি আমি একটা জিনিস খেয়াল করলাম, আপু যতক্ষণ ধরে কথা বলছে ভাইয়া চুপ করে দাঁড়িয়ে আছে। আমার কাছে মনে হয় আমি মেইলে একটা শখের বসে ভাইয়া টিকটক শুরু করেছিলাম। টিকটক আমি শখের বসে করতাম, বাট এটা বক্সিং গালা করে ঠিক কর। আমাদের কিন্তু প্রথম জার্নি হচ্ছে টিকটক দিয়ে। হ্যাঁ, এবং আমার প্রথম প্রমোশন কাজ করছি আমরা 500 টাকায় 2টা ভিডিও। কাজ ছিল 500 টাকায় 2টা, তারপর 1000, ইনশাআল্লাহ এখন 50,000 প্লাসও আমি করি। হ্যাঁ, তো এই যে আসতেছি এটা এত সহজ না, এতটাই সহজ না। আমাকে একটা মানুষ কখনোই একবারের পর 2বার 3বার এত টাকা দিয়ে কেউ প্রমোশন করাবে না, আমি যদি ভালো কাজ তাদেরকে উপহার না দিই। একটা কাজ
শখের বসে করতে ভালো লাগে, কিন্তু রেগুলার যখন ওটা হয়ে যায় তখন আর কারোরই ভালো লাগে না। রেগুলার ব্লগিং, ঘুরে ফেরা, এটা যখন রেগুলার হবে তখন বোর লাগবে, কষ্ট হয়। তো আমাদের লাইফটা অনেক স্ট্রাগলের। ব্লগিং যারা করে তাদের লাইফটা অনেক বেশি স্ট্রাগল, বাট অডিয়েন্স মনে করে অনেক সুখের। কিন্তু না, টাকা ইনকাম করা এত সহজ না। তাই যে ইনকাম পথই হোক না কেন, পরিশ্রম করতেই হবে, ধৈর্য ধরতেই হবে। এই থ্যাংক ইউ সো মাচ। আমি কিছু বলতে চাই না। রাত ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আমি সবসময় চাইছি যে একটা মেয়ে কি কারণে তার হাজবেন্ডের কাছে হাত পাতবে, ঠিক, তার নিজের ইনকাম থাকতে হবে। ওর কিন্তু আল্লাহর রহমে অঢেল ছিল, তাও আমি হাত পাচ্ছি, আমাকে ও বকা দিচ্ছে যে তুমি কেন হাত পাতবা, কেন, মানে আমাকে হাত পাততে দিত না। তো শখের বসে টিকটকে প্রমোশন করতাম, এখন আলহামদুলিল্লাহ ফেসবুক, ইউটিউব সব জায়গাতে কাজ করি। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার জীবনে এসেছো, আল্লাহ তোমাকে আমার জীবনে পাঠিয়েছে। আর আমি ফ্যামিলির কারোর ভালোবাসা পাই না, কিন্তু এখন পুরো বিশ্ব, মানে বিশ্ব না জানি না, মানে বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে। বিশ্ব না, আর বাংলাদেশের মানুষের কাছ থেকে তো ভালোবাসা পাইছে। একসময় ফ্যামিলির ভালোবাসা পাই নাই, কিছু পাই নাই। শ্বশুর বাড়িতে এসেও কিছু ফ্যামিলির মেম্বার ছিল যারা ভালোবাসে নাই, বাট এখন সবার চোখের মনি আমি আর রাত। বাট এটা এত সহজ ছিল না। আমাদের 8 বছরের সংসার, 8 বছর। হ্যাঁ, তো অনেকে বলে না টাকার লোভে বিয়ে করছে মনে হয় বিথি। এটা কিন্তু এখানে মাত্র অনেকে যারা আমাকে হয়তো কমেন্ট করছে বা মনে মনে ভাবে যে আমি টাকার লোভে রাতকে বিয়ে করছি, কিন্তু আমরা যখন রিলেশন করি কলেজে মাত্র উঠছি, কেউ বাস্তব জীবন কি টাকা পয়সা দিয়ে যে উঠতে হবে এরকম কিছু নলেজই নাই। আর এ না আমার জন্য অনেক করছে, মানে অনেক পাগল ছিল, 6 মাস আমার পিছনে ঘুরছে। ও 6 মাস ঘোরার পরে যখন বাদ দিয়ে দিয়েছিল ঘোরা, তখন আমি তখন আমার লক্ষ্যটা গেছে যে কি ব্যাপার, এই ছেলেটা ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতো, ক্লাসের মধ্যে আমাকে দেখার জন্য বসে থাকতো, সেই ছেলেটা কোথায় গেল? কলেজের বাইরে নাই, গেটের বাইরে নাই, সেই ছেলে কোথায় গেল? আমি তখন খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম যে ও রাগ করছে যে আমি একটা মেয়ের পিছনে ঘুরতেছি, সেই মেয়েটা আমাকে পাত্তা দিচ্ছে না, কলেজে পড়বো না। এরকম আসলে আমার নানা চাইছিল, মানে আমার যে নানা, তো উনি চাইছিলেন যে আমি যেন তাড়াতাড়ি বিয়ে করি, মানে নাতি বউ যেন সে দেখতে পারে। তো হঠাৎ করে নানা মারা যায়, তখন ওটা আমার কাছে ইফেক্ট পড়ে খুবই, যে আমার খুব খারাপ লাগে যে আমি একজনকে এত করছি, বাট ও আমাকে ঘুরতেছে। তো আমি যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো তখন মনে করি যে আসলে দরকার নাই ওই, এবং আমি কলেজেও ট্রান্সফার নিতে চাই, যে অন্য কলেজে যাবো। এর মধ্যে এখান থেকে আপনারা একটা জিনিস অন্তত শিক্ষা নিতে পারবেন, সেটা হচ্ছে আপনি যদি কারো ভালোবাসা পাওয়ার জন্য পাগল থাকেন আর সে যদি আপনাকে অবহেলা করে, আপনি তাকে স্পেস দেন, আপনাকে ছেড়ে দেন। সে যদি আপনার এই বিরক্ত ফিলটা অনুভব করে থাকে, সে আপনার কাছে আসবে, ফিরে আসবে। আমি এসেছি, আমি ওর বিরক্তটাকে মিস করতাম, ওর হচ্ছে আমাকে যে ডিস্টার্ব করতো না, এটাকে মিস করতাম, এই জন্য ওর কাছে ফিরে এসেছিলাম। পরে আমি বলেছিলাম যে আমি ফ্রেন্ডশিপ করতে চাই, কিন্তু প্রেম টেম করবো না, আমার তোমাকে পছন্দ না, কারণ এখানে বিদেশির মতো লাগতো দেখতে। আর কলেজে বাইক নিয়ে আসতো, এক একদিন এক এক বাইক নিয়ে আসতো, আমার পছন্দ ছিল না, মনে হতো বখাটে ছেলে, স্থানীয় ছেলে, রাজশাহীর স্থানীয় ছেলে, বখাটে হবে। তো এই জন্য আমার পছন্দ ছিল না। তো বলেছিলাম যে আমি ফ্রেন্ডশিপ করতে চাই, কোনো প্রেম টেম না। কিন্তু খুশি হয়েছে, কারণ ও জানতে ফ্রেন্ডশিপ করলে প্রেম একদিন হবে। দেন ফ্রেন্ডশিপের প্রায় 3-4 মাস পরে প্রপোজ, আবার মানে দুইজনে একসেপ্ট করি আর কি, আর 1 বছর পরে বিয়ে হয়ে যায় না। সামনে 5 আগস্ট কিন্তু আমার 8 ইয়ার্স অ্যানিভার্সারি, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই একটু উইশ করে দেই। 5 আগস্ট আমার অ্যানিভার্সারি, সবাইকে একসাথে রেখে আমি প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমি কোনো প্রফেশনাল ব্লগার না, আমি কি থাকবো? অবশ্যই যারা অডিয়েন্স আছে, ফ্যান্স যারা একটু থাকে না ক্রেজি টাইপের, তাদেরকেও আমি রাখবো। আর আপনি আমাকে ইনভাইট করে নিয়ে আসেন, আপনাকে তো প্রথমে রাখবো, প্রথমে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফারহানা বিথি আপুকে এবং রাত ভাইয়াকে।